গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস এবং হিমু এর দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন এবং হিমু এর দ্বিতীয় পর্ব। বদরুল সাহেব আমাকে দেখে চেঁচিয়ে উঠলেন। কোথায় ছিলেন এতদিন? তাঁর গলা মোটা, শরীর মোটা, বুদ্ধিও মোটা। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি প্রশস্ত মানুষের অন্তরও প্রশস্ত হয়। বদরুল সাহেবের অন্তর প্রশস্ত, মনে মায়াভাব প্রবল। আমি ৬-৭ দিন ধরে মেসে আসছি না। কেউ হয়তো ব্যাপারটা লক্ষ্যই করেনি। তিনি ঠিকই লক্ষ্য করেছেন। আমাকে দেখে তিনি যে উল্লাসের ভঙ্গি করলেন, সেই উল্লাসে কোনো খাদ নেই। কোথায় ছিলেন রে ভাই? আমি হাসলাম। অধিকাংশ প্রশ্নের উত্তর আমি ইদানিং হেসে দেবার চেষ্টা করি। এক এক ধরনের প্রশ্নের উত্তরে এক এক ধরনের হাসি। এখন যে হাসি হাসলাম তার অর্থ হচ্ছে আশেপাশেই ছিলাম। বদরুল সাহেব বললেন, গত বৃহস্পতিবারে মেসে ফিস্ট ছিল। বিরাট খাওয়া দাওয়া, পোলাও, খাসির রেজালা, সালাদ। খাসির মাংস আমি নিজে কিনে এনেছিলাম। একটা আস্ত খাসি দেখিয়ে বললাম, হাফ আমাকে দাও, নো হাঙ্কি পাঙ্কি। হাফ দিয়েছিল। দেবে না কেন? মাংস কেটে আমার সামনে পিস করতে চায়। আমি বললাম, খবরদার, আগে ওজন করে তারপর পিস করবে। আগে পিস করলে অসুবিধা কি? আগে পিস করতে দিলে উপায় আছে? ফস করে বাজে গোস্ত মিক্স করে ফেলবে, কিছু বুঝতেই পারবেন না। ম্যাজিক দেখিয়ে দেবে। খাসির গোস্ত কিনে নিয়ে রান্না করার পর খেতে গিয়ে দেখবেন পাঁঠার গোস্ত। মিস্টার পাঁঠা। বদরুল সাহেবের সঙ্গে আমার দেখা মেসের সিঁড়িতে। তিনি বেরুচ্ছিলেন। আমাকে দেখে আমার পেছনে পেছনে ঘরে এসে ঢুকলেন। ফিস্টের ব্যাপারটা না বলে তিনি শান্তি পাবেন না। গোস্ত কেনা থেকে যে গল্প শুরু হয়েছে, সেই গল্প শেষ হবে খাওয়া কিভাবে হলো সেখানে। আমি ধৈর্য নিয়ে গল্প শোনার প্রস্তুতি নিচ্ছি। খাওয়া দাওয়ার যে কোনো গল্পে ভদ্রলোকের অসীম আগ্রহ। এত আনন্দের সঙ্গে তিনি খাওয়া দাওয়ার গল্প করেন যেন এই পৃথিবী সৃষ্টিই হয়েছে খাওয়া দাওয়ার জন্যে। খাওয়া ছাড়াও যে গল্প করার আরও বিষয় থাকতে পারে, ভদ্রলোক তা জানেন না। খুব চর্বি হয়েছিল, গোস্তের ভাঁজে ভাঁজে চর্বি। বাহ, ভালো তো। চর্বিদার গোস্ত রান্না করা কিন্তু খুব ডিফিকাল্ট। বাবুর্চি করে কি, যেহেতু চর্বি বেশি, তেল দেয় কম। এটা খুব ভুল। চর্বিদার গোস্তে তেল লাগে বেশি। জানতাম না তো। অনেক ভালো ভালো বাবুর্চি ব্যাপারটা জানে না। রান্না তো খুব সহজ ব্যাপার না। আমি নিজে বাবুর্চির পাশে বসে রান্না দেখিয়ে দিলাম। খেতে কেমন হয়েছিল আমি নিজের মুখে কি বলবো? আপনার জন্য রেখে দিয়েছি, চেখে দেখবেন। রেখে দিয়েছেন মানে? বৃহস্পতিবার ফিস্ট হয়েছে, আজ হলো শনিবার। 2 বেলা গরম করেছি, নিজের হাতে করেছি। অন্যের কাছে এসব দিয়ে ভরসা পাওয়া যায় না। ঠিক মতো জাল দেবে না, মাংস টক হয়ে যাবে। বসুন, আমি নিয়ে আসছি। তিনি আনন্দিত মুখে গোশত আনতে গেলেন। আজ দিনটা মনে হয় ভালোই যাবে। সকালে ভরপেট খেয়ে নিলে সারাদিন আর খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। বড় ফুপার বাসা থেকে ভোরবেলা বের হয়েছি। সবাই তখনও ঘুমে। কাজের মেয়েটা জেগেছিল, সেই দরজা খুলে দিল। বেরিয়ে আসার সময় টুক করে এক কদম বসি। আমি বিস্মিত হয়ে বললাম, ব্যাপার কি? সে নিচু স্বরে বললে, খাস দিলে আপনি একটু দোয়া করবেন ভাইজান। আমার মাইয়াটা বহুত দিন হয়েছে নিখোঁজ। বলো কি, কতদিন হয়েছে নিখোঁজ? তা ধরেন গিয়া 2 বছর হইছে। এক বাড়িত কাম করত, এরা মায়ের ধৈর করত।
একদিন বাড়ি থেকে পালাইয়া গেছে, আর কোনো খুঁজ নাই। সমাজের সর্বনিম্ন স্তরে যাদের বাস, তাদের আবেগ টাবেগ বোধ হয় কম থাকে। 2 বছর ধরে মেয়ে নিখোঁজ, এই সংবাদ সে দিচ্ছে সহজ গলায়, যেন তেমন কোনো বড় ব্যাপার না। নাম কি তোমার মেয়ের? লুৎফুন্নেসা। লুৎফা ডাকি। বয়স কত? ছোট মাইয়া, 7-8 বছর। ভাইজান, আপনি একটু চেষ্টা নিলে মাইয়াটারে ফেরত পাই। মেয়ে ঢাকা শহরেই আছে। জানো কি করে ঢাকা শহরে আছে? আয়না পরা দিয়া জানছি। ধনখালির পীর সাপ আয়না পরা দিয়া পাইছে। অখন আপনি একটু চেষ্টা নিলে। আচ্ছা, দেখি। সে আবার একটা কদমবুসি করে ফেলল। সকালের শুরুটা হলো কদমবুসির মাধ্যমে। শুরু হিসেবে মন্দ না। সাধু সন্ন্যাসীর স্তরে পৌঁছে যাচ্ছি কিনা বুঝতে পারছি না। সাধু সন্ন্যাসীরা পায়ের পবিত্র ধূলি বিতরণের মাধ্যমে সকাল শুরু করেন। তার পরের অংশে ভুরি ভোজন, ঘি, হালুয়া, পরোটা, মাংস। বদরুল সাহেব তার বিখ্যাত খাসির গোশতের বাটি নিয়ে এসেছেন। গোশত বলে সেখানে কিছু নেই। জালের চোটে সব গোশত গলে কালো রঙের ঘন স্যুপের মতো একটা বস্তু তৈরি হয়েছে। চুমুক দিয়ে খেয়ে ফেলা যায়, তবে বদরুল সাহেবের বিবেচনা আছে। তিনি সঙ্গে চায়ের চামচ এনেছেন। আমি সেই চামচে তরল খাসির মাংস এক চুমুক মুখে দিয়ে বললাম, অসাধারণ। রবীন্দ্রনাথের শেষের কবিতার কাছাকাছি। বদরুল সাহেব মুখ উজ্জ্বল করে বললেন, বাসি হওয়ায় টেস্ট আরও খুলেছে, তাই না? গোশতের ওই মজা, যত বাসি তত মজা। টেস্ট খুলেছে না? খুলেছে বললে কম বলা হয়। এক্কেবারে ডানা মেলে দিয়েছে। গরম গরম পরোটা দিয়ে খেলে আরও আরাম পেতেন। আপনি একটু ওয়েট করুন, আমি দৌড় দিয়ে 2টো পরোটা নিয়ে আসি। 6:30 বাজে মোবারকের স্টলে পরোটা ভাজা শুরু করেছে। পরোটা আনার কোনো দরকার নেই, আপনি আরাম করে বসুন তো। বরং এক কাজ করুন, আরেকটা চামচ নিয়ে আসুন, দুজনে মিলে মজা করে খাই। না না, অল্পই আছে। নিয়ে আসুন তো চামচ। ভালো জিনিস একা খেয়ে আরাম নেই। এটা একটা সত্য কথা বলেছেন। বদরুল সাহেব চামচ আনতে গেলেন। ভদ্রলোকের জন্য আমার মায়া লাগছে। গত 2 মাস ধরে তার কোনো চাকরি নেই। ইন্স্যুরেন্স কোম্পানিতে ভালো চাকরি করতেন, ইন্সপেক্টর জাতীয় কিছু। কোম্পানি তাকে ছাঁটাই করে দিয়েছে। এই বয়সের একজন মানুষের চাকরি চলে গেলে আবার চাকরি জোগাড় করা কঠিন। ভদ্রলোক কিছু জোগাড় করতে পারছেন না। মেসের ভাড়া 3 মাস বাকি পড়েছে। যতদূর জানি মেসের খাওয়াও তার বন্ধ। ফিস্টে তার নাম থাকার কথা না। বাজার টাজার করে দিয়েছেন, রান্নার সময় কাছে থেকেছেন। এই বিশেষ কারণে হয়তো তার খাবার ব্যবস্থা হয়েছে। চামচ নিয়ে এসে বদরুল সাহেব আরাম করে খাচ্ছেন। তাকে দেখে এই মুহূর্তে মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীতে নানান ধরনের দুঃখ কষ্ট আছে। যুদ্ধ চলছে বসনিয়ায়, রুয়ান্ডায় অকারণে একজন আরেকজনকে মারছে। তার নিজের সমস্যাও নিশ্চয়ই অনেক। 2 মাস বাড়িতে মানি অর্ডার যায়নি। বাড়ির লোকজন নিশ্চয়ই আতঙ্কে অস্থির হচ্ছে। ভদ্রলোক নির্বিকার। হিমু সাহেব? জি। হাড়গুলি চুষে চুষে খান, মজা পাবেন। ইংরেজিতে একটা কথা আছে, নিয়ারার দি বোন সুইটার ইজ দি মিট। আমি একটা হাড় মুখে ফেলে চুষতে লাগলাম। তিনিও একটা মুখে নিলেন। আনন্দে তার চোখ প্রায় বন্ধ। বদরুল সাহেব? জি। চাকরি বাকরির কিছু হলো?
এখনো হয়নি, তবে ইনশাল্লাহ হবে। আমার অনেক লোকের সঙ্গে জানাশোনা, এদের বলেছি, এরা আশা দিয়েছে। শুধু আশার উপর ভরসা করা কি ঠিক হচ্ছে? আমার খুব ক্লোজ একজনকে বলেছি, ইস্টার্ন গার্মেন্টসের মালিক, স্কুলে একসঙ্গে পড়েছি, এখন রমরমা অবস্থা, গাড়ি টাড়ি কিনে হুলুস্থুল, বাড়ি করেছে গুলশানে। তিনি কি আশা দিয়েছেন? পরে যোগাযোগ করতে বলেছে। সেদিনই সে হংকং যাচ্ছিল, দারুণ ব্যস্ত, কথা বলার সময় নেই। এর মধ্যেই সে পেস্ট্রি কোক খাইয়েছে, কুরবানির পেস্ট্রি, স্বাদই অন্যরকম, মাখনের মতো মোলায়েম, মুখের মধ্যেই গলে যায়, চাবাতে হয় না। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু? বললাম না, স্কুল জীবনের বন্ধু। নাম হলো গিয়ে আপনার ইয়াকুব, স্কুলে সবাই ডাকতো বেকুব। আসলেই বেকুব? তখন তো বেকুবের মতোই ছিল, তবে স্কুল জীবনের স্বভাব চরিত্র দেখে কিছু বোঝা যায় না। আমাদের ফার্স্ট বয় ছিল রশিদ। আরে সর্বনাশ, কি ছাত্র! অঙ্কে কোনোদিন 100-র নিচে পায় নাই। প্রি টেস্ট পরীক্ষায় একটা ভুল করেছে, 7 নাম্বার কাটা গেছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছিল। সেই রশিদের সঙ্গে 21 বছর পর দেখা, গালটাল ভেঙে চুল পেকে কি অবস্থা, চশমার একটা ডান্ডা ভাঙা, সুতা দিয়ে কানের সঙ্গে বেঁধে রেখেছে। দেখে মনটা খারাপ হলো। অঙ্কে 100 পাওয়া ছেলের এই অবস্থা, মন খারাপ হবারই কথা। অঙ্কে টেনে টুনে পাশ করলে কানে সুতো বেঁধে চশমা পরতে হতো না। কারেক্ট বলেছেন। 21 বছর পর দেখা, কোথায় কুশল জিজ্ঞেস করবে, ছেলে মেয়ে কত বড় এইসব জিজ্ঞেস করবে, তা না, ফট করে 100 টাকা ধার চাইল। ধার দিয়েছেন? 20 টাকা পকেটে ছিল, তাই দিলাম, খুশি হয়ে নিয়েছে। মেসের ঠিকানা দেননি তো? মেসের ঠিকানা দিয়ে থাকলে মহাবিপদে পড়বেন। 2 দিন পরে পরে টাকার জন্যে বসে থাকবে, আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে। বদরুল সাহেব দুঃখিত গলায় বললেন, স্কুল জীবনের বন্ধু তো, দুরবস্থা দেখে মনটা খারাপ হয়েছে। আমার নিজের চোখে প্রায় পানি এসে গিয়েছিল, সুতা দিয়ে কানের সাথে চশমা বাঁধা। বদরুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর নিজের ভবিষ্যতের চেয়ে বন্ধুর ভবিষ্যতের চিন্তায় তাঁকে বেশি কাতর বলে মনে হলো। হিমু ভাই? জি। ভালো একটা নাস্তা হয়ে গেল, কি বলেন? হ্যাঁ, হয়েছে। আপনি যে কষ্ট করে আমার অংশটা জমা করে রেখেছেন, তার জন্যে ধন্যবাদ। আরে ছি ছি, এটা একটা ধন্যবাদের বিষয় হলো? এতদিন পর ফিস্ট হচ্ছে, আপনি বাদ পড়বেন, এটা কেমন কথা? তাছাড়া আপনি যেদিন মেসে খান না, সেদিনের খাওয়াটা আমি খেয়ে ফেলি। ভালো করেন, অবশ্যই খেয়ে ফেলবেন। দেশে টাকা পাঠিয়েছেন? গত মাসে পাঠিয়েছি, এই মাস বাদ পড়ে গেল। তবে সমস্যা হবে না, আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী মহিলা, সে ব্যবস্থা করে ফেলবে। আপনার চাকরি যে নেই, সে খবর কি স্ত্রীকে জানিয়েছেন? জি না, আপনার ভাবি মনটা খারাপ করবে। কি দরকার, চাকরি তো পাচ্ছি, মাঝখানে কিছুদিনের জন্যে টেনশনে ফেলে লাভ কি? আজই ইয়াকুবের সঙ্গে দেখা করব। সংস্কৃতে একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম। চা খাবেন হিমু ভাই? জি না, দরজা টরজা বন্ধ করে লম্বা ঘুম দেব। আমার স্বভাব হয়ে গেছে বাদুরের মতো, দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। কাজটা ঠিক হচ্ছে না ভাই সাহেব। শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। শরীর নষ্ট হলে মন নষ্ট হয়। আমার শরীরটা ঠিক আছে বলেই এত বিপদে আপদেও মনটা ঠিক আছে। শরীরটা ঠিক রাখবেন। আমার আবার উল্টা নিয়ম, মনটা ঠিক রাখি যাতে শরীর ঠিক থাকে। বদরুল সাহেব বাটি এবং চামচ নিয়ে উঠে দাঁড়ালো। লজ্জিত ভঙ্গিতে বললেন, ছোট্ট একটা কাজ করে দেবেন হিমু ভাই? জি, বলুন।
মেসের ম্যানেজার আমাকে বলেছে সোমবারের মধ্যে মেস ছেড়ে দিতে। আজে বাজে সব কথা, গালাগালি। আপনি যদি একটু বলে দেন, ও আপনাকে মানে। আমি এক্ষুনি বলে দিচ্ছি। তাকে বললাম যে চাকরি হয়ে যাচ্ছে। ইয়াকুবকে বলেছি, এত বড় গার্মেন্টসের মালিক, চাকরি তার কাছে কিছুই না। সে একটা নিঃশ্বাস ফেললে 10টা লোকের এমপ্লয়মেন্ট হয়ে যায়। বিশ্বাস করে না, আপনি বললে বিশ্বাস করবে। আমাদের ম্যানেজারের নাম হায়দার আলী খাঁ। নামের সঙ্গে তার চেহারার কোনো সঙ্গতি নেই। রোগা বেটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুঁজো হয় না, তিনি খানিকটা কুঁজো। ব্যক্তি বিশেষের সামনে তার কুঁজো ভাব প্রবল হয়। আমি সেই ব্যক্তি বিশেষের একজন। তিনি কোনো কারণ ছাড়াই আমাকে ভয় পান। হায়দার আলী খাঁ চেয়ারে গুটিসুটি মেরে বসে আছেন, পিরিচে করে চা খাচ্ছেন। ওই লোককে আমি কখনো চায়ের কাপে করে চা খেতে দেখিনি। আমি কাছে এসে হাসি মুখে বললাম, ভাই সাহেব, খবর কি? ভদ্রলোক যেভাবে চমকালেন তাতে মনে হলো 7 রেক্টার স্কেলের একটা ভূমিকম্প হয়ে গেছে। পিরিচের সব চা তাঁর জামায় পড়ে গেল। আমি বললাম, করছেন কি? চা খাচ্ছি স্যার। খুব ভালো, বেশি বেশি করে চা খান। রিসার্চ করে নতুন বের করেছে, দৈনিক যে 7 কাপ চা খায় তার হার্টের আর্টারি কখনো ব্লক হয় না। থ্যাংক ইউ স্যার। যেভাবে তিনি থ্যাংক ইউ বললেন তাতে ধারণা হতে পারে হার্টের আর্টারি সংক্রান্ত রিসার্চটা আমার করা। আমি অবসর সময়ে মেসের ঘরের দরজা বন্ধ করে রিসার্চ করেছি। বদরুল সাহেবকে নাকি নোটিশ দিয়ে দিয়েছেন, কথা কি সত্যি? জি, 3 মাসের রেন্ট বাকি, আর নানা যন্ত্রণা করে। বোর্ডাররা নালিশ করেছে। কি যন্ত্রণা করেছে? রান্নার সময় বাবুর্চির পাশে বসে থাকে। ফিস্ট হয়েছে, 30 টাকা করে চাঁদা, একটা পয়সা দেয় নাই, ফিস্ট খেয়ে বসে আছে। চাঁদা না দিলেও খাটাখাটনি তো করেছে। গোস্ত কিনে আনা, খাসির গোস্ত যে কেউ কিনতে পারে না, খুবই জটিল ব্যাপার। খাসি ভেবে কিনে এনে রান্নার পর প্রকাশ পায় পাঁঠা। হায়দার আলী খাঁ তাকাচ্ছেন, আমার কথাবার্তার ধরন বুঝতে পারছেন না। কি বলবেন তাও গুছিয়ে উঠতে পারছেন না। ম্যানেজার সাহেব? জি স্যার। বদরুল সাহেবকে আর কিছু বলবেন না। 3 মাসের রেন্ট বাকি পড়ে গেছে। অন্য পার্টিকে কথা দিয়ে ফেলেছি। মানুষের কথার একটা দাম আছে, ঠিক না স্যার? ঠিক তো বটেই। কথার দাম আগে যা ছিল, মুদ্রাস্ফীতির কারণে সেই দাম আরও বেড়েছে। তবু একটা ব্যবস্থা করুন। 1 মাসের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে হবে? শুনেছি উনি ছাঁটাই হয়ে গেছেন। অফিসের পাওনা টাকা পয়সাও দিচ্ছেন না। টাকা পয়সার কি না কি গন্ডগোল আছে। গন্ডগোল তো থাকবেই। পৃথিবীতে বাস করবেন আর গন্ডগোলে পড়বেন না, তা তো হয় না। এই গন্ডগোল নিয়েই বাস করতে হবে। উপায় কি? মনে থাকবে তো কি বললাম? জি স্যার। আমি ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ম্যানেজার অত্যন্ত বিনয়ের সঙ্গে জি স্যার বলেছে বলেই ঠিক ভরসা পাচ্ছি না। বিনয়ের বাড়াবাড়িটাই সন্দেহজনক। আমার নিজের ধারণা, বিনয় ব্যাপারটা পৃথিবী থেকে পুরোপুরি উঠে গেলে পৃথিবীতে বাস করা সহজ হতো। বিনয়ের কারণে সত্য মিথ্যা প্রভেদ করা সমস্যা হয়। মিথ্যার সঙ্গে বিনয় মিশিয়ে দিলে সেই মিথ্যা ধরার কারও সাধ্য থাকে না। ঘুমের চেষ্টা করছি, ঘুম আসছে না। বেশ কয়েকদিন থেকে নিদ্রা এবং জাগরণের সাইকেলটা বদলাবার চেষ্টা করছি। রাত ঘুমের জন্যে এবং দিন জেগে থাকার জন্যে। এই নিয়ম ভাঙা দরকার। মানুষ ঘুমকে নিয়ন্ত্রণ করবে, সূর্য নিয়ন্ত্রণ করবে না। সূর্য হচ্ছে জ্বলন্ত অগ্নিগোলক। মানুষের মতো অসাধারণ মেধার প্রাণীগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার তার কোনো অধিকার নেই।
টানা ঘুম দিলাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। এই সময় মেসটা ফাঁকা ফাঁকা থাকে। বেশিরভাগই চা নাস্তা খেতে বাইরে যায়। মেসে শুধু একবেলা খাবার ব্যবস্থা, রাতে। এক কাপ চা খেতে হলেও রাস্তা পার হয়ে স্টলে যেতে হবে। ইদানিং অবশ্যই নতুন একটা চাওয়ালা শ্রেণীর উদ্ভব হয়েছে। এরা বিশাল ফ্লাস্কে করে চা ফেরি করে। চায়ের দাম ফিক্সড, 1 টাকা কাপ। চিনি বা দুধের দাম বাড়লে কাপের সাইজ ছোট হয়, কিন্তু চায়ের দামের হেরফের হয় না। আমাদের এখানে যে ছেলে চা বিক্রি করে তার নাম মতি। দেখতে রাজপুত্রের মতো, আসলে ভিখিরি পুত্র। বারান্দায় এসে মতিকে খুঁজলাম। মতি এখনো আসেনি। তবে অপরিচিত এক ভদ্রলোক এসেছেন। শুকনো মুখে টুলে বসে আছেন। ভদ্রলোক অপরিচিত হলেও দেখামাত্র চিনলাম, কারণ তার চশমার একটা ডাঁট ভাঙা, সুতা দিয়ে কানের সঙ্গে বাঁধা। ভদ্রলোক সন্দেহজনক দৃষ্টিতে আমাকে দেখছেন। আমি বললাম, কি ভাই, ভালো আছেন? তিনি হকচকিয়ে গেলেন, উঠে দাঁড়ালেন। বদরুল সাহেবের কাছে এসেছেন, তাই তো? জি স্যার। টাকা ধারের জন্যে? ভদ্রলোক খানিকটা বিভ্রান্ত হয়ে গেছেন। চট করে কিছু বলতে পারছেন না, আবার খুব চেষ্টা করছেন কিছু বলতে। আমি বললাম, বদরুল সাহেব আমাকে আপনার কথা বলেছেন, খুবই প্রশংসা করেছিলেন। প্রি টেস্ট পরীক্ষায় একটা এক্সট্রা নাকি ভুল হয়েছিল, তাড়াহুড়া করেছিলেন নিশ্চয়ই। অনেক সময় ওভার কনফিডেন্সেও সমস্যা হয়। যাই হোক, কেমন আছেন বলুন। জি, বদরুল কখন আসবে? উনি আসবেন কোত্থেকে? এখানে থাকেন না? আগে থাকতেন। মেসে অনেক বাকি পড়ে গেছে, চারিদিকে ধার দেনা, পালিয়ে গেছেন। নিচের ম্যানেজার সাহেব আমাকে বললেন মেসেই থাকে। ম্যানেজার তাই বলেছে? সেই রকমই বলার কথা। সেও জানে না, জানলে জিনিসপত্র ক্রোক করে রেখে দিত। চুপি চুপি পালিয়েছে, শুধু আমি জানি। আপনাকে বললাম কারণ আপনি তার ক্লোজ ফ্রেন্ড, ছাত্র জীবনের বন্ধু। অঙ্কে সবসময় হাই মার্ক পেয়েছেন। বদরুল থাকে কোথায় সেটাও বলা নিষেধ। যাই হোক, আপনাকে বলছি, দয়া করে খবরটা গোপন রাখবেন। উনি টেকনাফের দিকে চলে গেছেন। কোন দিকে গেছে বললেন? টেকনাফের দিকে, চিটাগাং হিল ট্র্যাক্ট। তাঁর দূর সম্পর্কের এক মামা আছেন, বন বিভাগে চাকরি করেন, তাঁর কাছে গেছেন। কিছু মনে করবেন না। আপনার নামটা যেন কি? আব্দুর রশিদ। শুনুন আব্দুর রশিদ সাহেব, ওনার জন্য অপেক্ষা করে লাভ নেই। এখানে ওনার খোঁজে আসাও অর্থহীন। চলে যান। চলে যাব? আপনাকে 1 কাপ চা খাওয়াতে পারি, শুধু চা। খাবেন? আব্দুর রশিদ হাঁ না কিছুই বললেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি পুরোপুরি আশাহত। আমি ভদ্রলোককে চা খাওয়াতে নিয়ে গেলাম। চা খাওয়ালাম, সিঙারা খাওয়ালাম। এইখানেই শেষ করলাম না। রাস্তার পাশে ঘড়ি সারাইয়ের দোকানে নিয়ে গিয়ে চশমার ডাঁট লাগিয়ে দিলাম। আমার সর্বমোট 13 টাকা খরচ হলো। ভদ্রলোক বললেন, ভাই সাহেব, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আপন ভেবে বলছি। বলুন, কিছু মনে করব না। কথাটা বলতে খুব লজ্জা পাচ্ছি। আপনি অতি মহৎ প্রাণ এক ব্যক্তি। আপনাকে বিব্রত করতেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাথা কাটা যাওয়ার কিছু নেই, আপনি বলুন। দারুণ এক সংকটে পড়েছি ভাই সাহেব। আত্মহত্যা ছাড়া এখন আর পথ দেখছি না। ছেলে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। ধরেছেন ঠিকই, তবে ছেলে না, মেয়ে, কনিষ্ঠা কন্যা। সকাল থেকে হাঁপানির মতো হচ্ছে। ডাক্তার ইঞ্জেকশনের কথা বলল। দাম কত ইঞ্জেকশনের? 100 খানেক টাকা হলে হয়।
ইনজেকশন, সেই সঙ্গে কি একটা ট্যাবলেট যেন দিয়েছে। আমার স্ত্রীকে বললাম, চিকিৎসা করার টাকা কোথায়? তুমি বরং গলা টিপে মেরে ফেলো। উনি গলা টিপে মারতে রাজি হচ্ছেন না। আব্দুর রশিদ আমার এই কথায় অস্বস্তিতে পড়ে গেলেন। আমি বললাম, এইসব কঠিন কাজ স্ত্রীলোক দিয়ে হবে না, এইসব হলো পুরুষের কাজ। গলা টিপে মারতে হলে আপনাকেই মারতে হবে। ভাই সাহেব, ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। মৃত্যু কোনো ঠাট্টা তামাশার বিষয় না। আমি আপনাকে 100 টাকা দেব। দেবেন? সত্যি দেবেন? অবশ্যই দেব। স্কুল জীবনে আপনি অঙ্কে খুব ভালো ছিলেন, তাই না? কেমন ভালো ছিলেন প্রমাণ দিন দেখি। সহজ একটা অঙ্ক জিজ্ঞেস করব, কারেক্ট উত্তর দেবেন, 100 টাকা নিয়ে চলে যাবেন। আব্দুর রশিদ ক্ষীণ স্বরে বললেন, কি অঙ্ক? একটা বাড়িতে 4টা হারিকেন জ্বলছিল। গভীর রাতে কথা নেই বার্তা নেই, শুরু হলো ঝড়। একটা হারিকেন গেল নিভে। এখন আপনি বলুন, ওই বাড়িতে হারিকেন এখন কয়টা? 3টা। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হয়নি। একটা হারিকেন নিভে গেছে ঠিকই, হারিকেনের সংখ্যা তো কমেনি। হারিকেন 4টাই আছে। আপনি তো ভাই অঙ্ক শিখতে পারেননি। টাকাটা দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আব্দুর রশিদ দাঁড়িয়ে আছেন। আমি হাঁটা ধরেছি, মেসে ফিরে যাব। সারাদিন কিছু না খাওয়াতে খিদে নাড়ি ভুড়ি পাক দিচ্ছে। মেসে রান্না হয়েছে কিনা খোঁজ নিতে হবে। মেসের ভাত সকাল সকাল নেমে যায়। ভাত নেমে গেলে একটা ডিম ভেজে দিতে বলবো। আগুন গরম ভাত ডিম ভাজা দিয়ে খেতে অতি উপাদেয়। তবে খেতে হয় চুলা থেকে ভাত নামার সঙ্গে সঙ্গে, দেরি করা যায় না। ঘর থেকে বেরুবার জন্যে রাত 12টা খুব ভালো সময়, 0 আওয়ার। কাউন্ট আপ শুরু হয় 0 আওয়ার থেকে। 0, 1, 2, 3। ঠিক রাত 12টায় কী বার হবে? শনিবার? রবিবারও নয়। 0 আওয়ারে বার থেমে থাকে। দরজা তালা বন্ধ করে বেরুচ্ছি। দেখি বদরুল সাহেব কলঘর থেকে হাত মুখ ধুয়ে ফিরছেন, মুখ ভেজা, কাঁধে গামছা। রাত 12টায় আমার মন টন খুব ভালো থাকে। কাজেই আমি উল্লাসের সঙ্গেই বললাম, কি খবর বদরুল সাহেব? তিনি লজ্জিত ভঙ্গিতে হাসলেন। কোথায় ছিলেন আজ সারাদিন? তিনি আবারও হাসলেন। আমি বললাম, গিয়েছিলেন নাকি ইয়াকুব আলীর কাছে? জি। দেখা হয়নি? দেখা হয়েছে, অতিরিক্ত ব্যস্ত। কথা হয়নি? হয়েছে, চাকরির ব্যাপারটা বললাম। আগেও তো বলেছিলেন। আবার কেন? ভুলে গিয়েছে, নানান কাজকর্ম নিয়ে থাকে তো। আজকে তার আবার একটা দুর্ঘটনা ঘটল, তার মনটা খারাপ। কি দুর্ঘটনা? 21 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেছে, সেই গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছে। কেয়ারলেস ড্রাইভার। ওই নিয়ে নানান হইচই, ধমকাধমকি চলছে। তার মধ্যে আমি গিয়ে পড়লাম। আপনি ধমক খেয়েছেন? জি না, আমি ধমক খাবো কেন? আমার ছেলেবেলার বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড। গাড়ির হেডলাইট ভাঙার কারণে ইয়াকুবের মন খারাপ দেখে আমারও মন খারাপ হলো। এর মধ্যে চাকরির কথাটা তুলে ভুল করেছি। ইয়াকুব সাহেব রেগে গেছেন? তা ঠিক না, বলল বায়োডাটা তার সেক্রেটারির কাছে দিয়ে যেতে। 2টা পাসপোর্ট সাইজের ছবি সহ বায়োডাটা সে দেখবে। দেখবে বলেছে? দেখবে তো বটেই, স্কুল জীবনের বন্ধু, ফেলবে কি করে? বায়োডাটা নিয়েই সারাদিন ছুটোছুটি করলাম। একদিনের মধ্যে ছবি তুলে বায়োডাটা টাইপ করে 5টার সময় একেবারে ইয়াকুবের হাতেই ধরিয়ে দিয়েছি। ইয়াকুব সাহেব আপনার কর্মতৎপরতা দেখে নিশ্চয়ই খুব খুশি হলেন? বদরুল চুপ করে রইলেন। আমি বললাম, খুশি হননি? জি না, একটু মনে হয় বেজার হয়েছে।
সেক্রেটারির হাতে দিতে বলেছে, আমি তা না করে তার হাতেই দিলাম। এতে সামান্য বিরক্ত। এত বড় একটা অর্গানাইজেশন চালায়, তার তো একটা সিস্টেম আছে। হুট করে হাতে কাগজ ধরিয়ে দিলে হবে না। ভুলটা আমার। বদরুল সাহেব, আপনার কি ধারণা ইয়াকুব আলী সাহেব আপনাকে চাকরি দেবেন? অবশ্যই। আমার সামনেই সেক্রেটারিকে ডেকে বায়োডাটা দিয়ে দিল। বলল উপরে আর্জেন্ট লিখে ফাইলে রাখতে। কবে নাগাদ চাকরি হবে বলে মনে করছেন? খুব বেশি হলে 1 সপ্তাহ। ইয়াকুব আমাকে 1 সপ্তাহ পরে খোঁজ নিতে বলেছে। আগামী শনিবারের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। স্বপ্নেও তো তাই দেখলাম। এর মধ্যে স্বপ্নও দেখে ফেলেছেন? জি, ছোটাছুটি করে কাগজপত্র জোগাড় করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভাবলাম একটু রেস্ট নিই। ইয়াকুবের পিয়ে বলল, বসুন, চা খান। চা খাওয়ার জন্যে বসেছি। বসে থাকতে থাকতে ঝিমুনির মতো এসে গেল। তখন স্বপ্নটা দেখেছি। দেখলাম কি, ইয়াকুব এসেছে। তার হাতে বিরাট এক মৃগেল মাছ। এইমাত্র ধরা হয়েছে। ছটফট করছে। ইয়াকুব বলল, নিজের পুকুরের মাছ, তোর জন্যে আনলাম, নিয়ে যা। মাছ স্বপ্নে দেখা খুবই ভালো। হিমু ভাই, আপনি যাচ্ছেন কোথায়? হাঁটতে যাচ্ছি। রাত দুপুরে কেউ হাঁটতে যায়? আশ্চর্য! রাত দুপুরে হাঁটার মধ্যে আছে কি? চলুন, আমার সঙ্গে হেঁটে দেখুন। যেতে বলছেন? এক রাতে একটু অনিয়ম করলে কিছু হবে না। খুবই টায়ার্ড লাগছে হিমু ভাই, ভাবছি ঘুমোবো। ঘুম তো আপনার আসবে না। খিদে পেটে শুয়ে ছটফট করবেন। এর চেয়ে চলুন কোথাও নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে আনি। মনে হচ্ছে সারাদিন কিছু খাননি। সারাদিন খাইনি কি করে বুঝলেন? বোঝা যায়। মানুষের সব খবর তার চোখে লেখা থাকে। ইচ্ছে করলেই সেই লেখা পড়া যায়। কেউ ইচ্ছে করে না বলে পড়তে পারে না। আপনি পারেন? মাঝে মাঝে পারি, সব সময় পারি না। আপনি যে সারাদিন খাননি, এটা আপনার চোখে পড়তে পারছি। এই সঙ্গে আরেকটা জিনিস পড়া যাচ্ছে। সেটা হচ্ছে আজ দিনটা আপনার জন্য খুব আনন্দের। বদরুল সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। হতভম্ব ভাব কাটার পর বললেন, আপনি ঠিকই ধরেছেন। আজ আমার বিবাহ বার্ষিকী। আমি ভুলে গিয়েছিলাম। সন্ধ্যার সময় হঠাৎ মনে হয়েছে, আরে আজ তো 25শে এপ্রিল। চলুন, রাস্তায় হাঁটতে হাঁটতে বিয়ের দিনের গল্প করবেন। অনেক দিন কারো বিয়ের গল্প শুনি না। বদরুল সাহেব লজ্জিত গলায় বললেন, বলার মতো কোনো গল্প না। সব গল্পই বলার মতো। রাস্তায় নেমেই বদরুল সাহেব বিস্মিত স্বরে বললেন, হাঁটতে তো ভালোই লাগছে। রাস্তাগুলি অন্যরকম লাগছে। আশ্চর্য তো। ব্যাপারটা কি? আমি ব্যাপার ব্যাখ্যা করলাম না। রাতের বেলা রাস্তার চরিত্র বদলে যায় কেন, সেই ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমার ব্যাখ্যা আমার কাছেই থাকুক। বদরুল সাহেব বললেন, হাঁটতে হাঁটতে আমরা কোথায় যাব? আমি বললাম, মাথায় কোনো নির্দিষ্ট জায়গা থাকলে হাঁটার কোনো আরাম থাকে না। হাঁটতে হবে এলোমেলো ভাবে। বলুন, কিভাবে আপনাদের বিয়ে হলো? মুন্সিগঞ্জে বেড়াতে গিয়েছিলাম, খালার শ্বশুর বাড়িতে। ওদের 51বর্তী পরিবার। লোকজন গিজগিজ করছে। কে কখন খায় কোনো ঠিক নেই। খাওয়া দাওয়ার ভেতর কোনো যত্ন নেই। খেলে খাও, না খেলে খেও না, ওই রকম ভাব। মাঝে মাঝে কি হয় জানেন? ভালো একটা পদ হয়তো রান্না হচ্ছে, এদিকে বেশিরভাগ মানুষ খেয়ে উঠে গেছে। কেউ জানেই না মূল পদ এখনো রান্না হয়নি। বদরুল সাহেব তার বিয়ের গল্পের জায়গায় খাওয়ার গল্প ফেঁদে বসেছেন। এই খাওয়া দাওয়ার ভেতর থেকে বিয়ের গল্প হয়তো শুরু হবে। কখন হবে কে জানে। ভদ্রলোকের সম্ভবত খিদেও পেয়েছে। খিদের সময় শুধু খাবার কথাই মনে পড়ে। তাকে খাওয়ানোর কী ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না।
আবারও পকেটবিহীন পাঞ্জাবি নিয়ে বের হয়েছি। এই পাঞ্জাবি মনে হয় আর ব্যবহার করা যাবে না। বদরুল সাহেব গল্প চালিয়ে যাচ্ছেন। সেদিন কি হয়েছে শুনুন। পাবদা মাছ এসেছে, 1 খলুই মাছ, প্রত্যেকটা 1.5 বিঘত সাইজ। এ বাড়িতে আবার অল্প কিছু আসে না, যা আসে ঝুড়ি ভর্তি আসে। আমরা মূল রাস্তা ছেড়ে গলিতে ঢুকলাম। বদরুল সাহেবের গল্পে বাধা পড়ল। আমরা টহল পুলিশের মুখোমুখি পড়ে গেলাম। খাকি পোশাকের কারণে সব পুলিশ একরকম মনে হলেও এটি যে গতকালেরই দল, এতে আমার কোনো সন্দেহ রইল না। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, কি খবর? টহল পুলিশের দল থমকে দাঁড়ালো। আজ আপনাদের পাহারা কেমন চলছে? এই প্রশ্নেরও জবাব নেই। বদরুল সাহেব হকচকিয়ে গেছেন, কথাবার্তার ধরন ঠিক বুঝতে পারছেন না। কালকের ওস্তাদজি আজও প্রথম কথা বললেন, তবে তুই তোকারি না, ভদ্র ভাষা। আপনারা কোথায় যান? ভাত খেতে যাই। আজ অবশ্যই আমি খাবো না, এই ভদ্রলোক খাবেন। উনার নাম বদরুল আলম। উনাকে থাপ্পড় দিতে চাইলে দিতে পারেন, উনিও কিছু বলবেন না। উনিও আমার মতোই বিশিষ্ট ভদ্রলোক। বদরুল সাহেব ফিসফিস করে বললেন, ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না, কি সমস্যা? কোনো সমস্যা না। জনগণের সেবক পুলিশ ভাইরা এখন আপনার রাতের খাবার ব্যবস্থা করবেন। পুলিশ দলের একজন বলল, কালকের ব্যাপারটা মনে রাখবেন না। নানা কিসিমের বদলোক রাস্তায় ঘোরে, নেশা করে। আমরা বুঝতে পারি নাই, একটা মিস্টেক হয়েছে। আমি কিছু মনে করিনি। মনের ভেতর অতি সামান্য খচখচানি আছে, সেটা দূর হয়ে যাবে যদি আপনারা বদরুল সাহেবকে রাতের খাওয়ার ব্যবস্থা করে দেন। এত রাতে? আপনাদের কার বাড়ি তো রাতে? আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। কোনো একটা বাড়িতে গিয়ে কলিং বেল টিপুন। বাড়িওয়ালা দরজা খুলে এতগুলি পুলিশ দেখে ভড়কে যাবে। তখন আপনাদের যে ওস্তাদ, তিনি বিনীত ভঙ্গিতে বলবেন, স্যার, এত রাতে ডিস্টার্ব করার জন্যে খুবই দুঃখিত। একজন বিশিষ্ট ভদ্রলোক সারাদিন না খেয়ে আছেন, যদি একটু খাওয়ার ব্যবস্থা করেন, দেখবেন তৎক্ষণাৎ খাবার ব্যবস্থা হবে। মধ্যরাতের পুলিশ ভয়াবহ জিনিস। বদরুল সাহেবের হতভম্ব ভাব কাটছে না। তাঁর ক্ষুধা তৃষ্ণাও সম্ভবত মাথায় উঠে গেছে। পুলিশ দলের একজন আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার, আপনার সঙ্গে একটু প্রাইভেট টক আছে। আমি প্রাইভেট টক শোনার জন্যে ফুটপাত ছেড়ে নিচে নামলাম। সে কানের কাছে গুনগুন করে বলল, স্যার, বিরাট মিস্টেক হয়েছে। রাস্তায় কত লোক হাঁটে, কে সাধু কে শয়তান বুঝব কিভাবে? আমিও তার মতোই নিচু গলায় বললাম, না বোঝারই কথা। ওস্তাদজি একটা ভুল করেছে, চড় দিয়ে ফেলেছে। তারপর থেকে উনার হাত ফুলে প্রচণ্ড ব্যথা। ব্যথার চোটে রাতে ঘুমোতে পারেননি। বেকায়দায় চড় দিয়েছে, রগে টান পড়েছে, কিংবা হাতের মাসলে কিছু হয়েছে। কি যে ব্যাপার সেটা স্যার আমরা বুঝে গেছি। এখন স্যার আমাদের ক্ষমা করে দিতে হবে। এটা স্যার আমাদের একটা আবদার। আচ্ছা যান, ক্ষমা দিলাম। ওস্তাদজি আজ ছুটি নিয়েছে, সারাদিন শুয়েছিল। রাতে বের হয়েছে শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য। ভালোই হয়েছে, দেখা হয়ে গেল। আপনি স্যার আমাদের জন্য একটু দোয়া রাখবেন। অবশ্যই রাখব। উনার খাবার ব্যাপারে স্যার কোনো চিন্তা করবেন না। আমি বদরুল সাহেবকে বললাম, আপনি এদের সঙ্গে যান, খাওয়া দাওয়া করুন, তারপর মেসে চলে যাবেন। আমি ভোরবেলা ফিরব। তিনি পুরোপুরি হকচকিয়ে গেছেন, কিছুতেই যাবেন না। পুলিশরা বলতে গেলে তাকে গ্রেফতার করেই নিয়ে গেল। বেচারার হতাশ দৃষ্টি দেখে মায়া লাগছে। মায়া ভালো জিনিস না।
অনিত্য এই সংসারে মায়া বিসর্জন দেওয়া শিখতে হয়। আমি শেখার চেষ্টা করছি। আপনারা শুনলেন উপন্যাস এবং হিমু এর দ্বিতীয় পর্ব। পর্বটি ভালো লাগলে তৃতীয় পর্ব শোনার জন্য লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শীঘ্রই আসছি তৃতীয় পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।